তিনি আপনি কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ ইসমাইল ভাই। জি, জি। প্রিয় দর্শক, আপনারা যারা যুক্ত হবেন আমাদের সাথে, আমরা আপনাকে এবং পরবর্তীতে যারা দেখবেন, আমরা সোমবারে নিয়মিত প্রতি সোমবার আমরা অ্যাম্বাসেডর হারুন আল রশিদ সাহেবের সাথে আলোচনা করতে চাই বিভিন্ন বিষয় নিয়ে। ৩ সোমবার আমরা একত্রিত হতে পেরেছি, এটি আমাদের এক ধরনের ভালো লাগার বিষয়। আগামী দিনগুলোতে আমরা প্রতি সোমবার অন্য কোনো সমস্যা যদি না থাকে, অ্যাম্বাসেডর হারুন আল রশিদ সাহেবের সাথে আমরা যুক্ত হওয়ার চেষ্টা করব। আপনারা যারা আমাদেরকে কমেন্টস করবেন, বিভিন্ন মতামত জানাবেন, আমরা সেই বিষয়গুলো নিয়েও তাকে প্রশ্ন করব। আর আমাদের দর্শকবৃন্দ দেশে বিদেশে যারা আমাদের সাথে যুক্ত হবেন, আমাদের লাইভটি আপনারা শেয়ার করে দিলে আপনাদের অনেক অনেক দর্শক আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আমাদের বিষয় হচ্ছে সমসাময়িক রাজনীতি, অর্থাৎ বাংলাদেশে প্রতিনিয়ত বা বিশ্বে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলো সমসাময়িক যে বিষয়গুলো সেগুলো আমরা উপস্থাপন করার চেষ্টা করব। তবে আজকে বিশেষ কিছু বিষয় স্পষ্ট করার চেষ্টা করব বা আলোচনা করার চেষ্টা করব। একটি হচ্ছে মালয়েশিয়ায় বাংলাদেশের ৩৬ বাংলাদেশি আটক, এবং মালয়েশিয়ান পুলিশ বলছে যে ৩৬ বাংলাদেশির মধ্যে অনেকেই হচ্ছে আইএসের সাথে সংশ্লিষ্ট। সেই ক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি কতটুকু ক্ষুণ্ণ হয়েছে বা কিভাবে আমরা এর থেকে উত্তরণ ঘটাবো, অথবা বিদেশে যারা যান, মালয়েশিয়ায় আমাদের অন্যান্য ভাই বোনেরা যারা আছেন তাদের অবস্থা এখন কি, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। এই ছাড়া আরেকটি বিষয়, বেশ আলোচিত ঘটনা, আমাদের একজন সম্মানিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তিনি আমাদের ঢাকা এয়ারপোর্টে একটা ম্যাগাজিন সহ তার ব্যাগে একটা ম্যাগাজিন পাওয়া গেছে, এবং সেটা নিয়ে নানান ধরনের কথা হচ্ছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন এটা একটা ভুলে একটা কিছু হয়ে গেছে, এটা ভুল হতেই, এবার আপনি হয়তো বাসা থেকে বেরোচ্ছেন, মোবাইল নেওয়ার পরিবর্তে হয়তো চশমা নিয়ে নিয়েছেন, বা চশমার পরিবর্তে হয়তো মোবাইল ব্যাগে ঢুকিয়ে নিয়েছেন। এয়ারপোর্টে গিয়ে আপনি মনে পড়লো যে আরে আমি তো চশমা আনতে মনে নাই। এই ধরনের একটা ভুল তিনি বলছেন যে এই ধরনের একটা হয়ে গেছে। তো সেই ইয়েটা কি, কতটুকু সাধারণ মানুষের ক্ষেত্রে যদি এই ইয়েটা হতো, সেই ক্ষেত্রে সাধারণ পাবলিককে কি করা হতো, অ্যারেস্ট করা হতো, জিজ্ঞাসাবাদ করা হতো, নানান ধরনের সন্দেহ করা হতো, সেই বিষয়টি যেমন আছে। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি তুরস্কে চলে গেছেন, তারপর হয়তো মরক্কো যাবেন, নির্দ্বিধায় বিনা বাধায় চলে গেছেন। ৩ স্তরের সম্ভবত এয়ারপোর্টে এক ধরনের চেক করার বিষয়টি রয়েছে। সেই ক্ষেত্রে তিনি সর্বশেষ চেকিংয়ে কিভাবে ম্যাগাজিনের বিষয়টা সামনে আসলো, স্বরাষ্ট্র উপদেষ্টা সেটার জবাবও ঠিক মতো দেননি। তিনি নানানবিধ কথা বলেছেন, যেগুলো আপনারা জানেন, পত্রিকায় আছে। আর সর্বশেষ আমরা যে বিষয়টি কথা বলার চেষ্টা করব, যে কুমিল্লার মুরাদনগর বেশ আলোচিত। মুরাদনগরের ঘটনাকে পলিটিক্যাল কালার দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এই বলছে অমুক দল, সেই বলছে তমুক দল। যেই দলেরই হোক, সাধারণ মানুষের কথা, যেই দলেরই হোক, এই ধরনের দলাদলি না করে তার শাস্তির বিধান করা হোক, বা বাংলাদেশের আমাদের যে যুব সমাজ, তাদের অবস্থান, নীতি নৈতিকতার বিষয়টি আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেই বিষয়টি আমরা তুলে ধরতে চাই। তো এরই মধ্যে আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমরা আজকে গুরুত্বপূর্ণ 3টি ইস্যু নিয়ে কথা বলবো, আপনারাও অংশগ্রহণ করবেন। মুন্না, তুমি কমেন্টসগুলো দেখাতে থাকো। আপনারা যদি প্লিজ একটু শেয়ার করে দেন, তাহলে আমাদের সাথে অনেক দর্শক যুক্ত হতে পারবেন। আমি আবারও বলছি, আমাদের আজকের অতিথি হচ্ছেন অ্যাম্বাসেডর হারুন আল রশিদ। তিনি লেখালেখি করেন, সোশ্যাল মিডিয়ায় এখন বেশ অ্যাক্টিভ, বই লেখেন, কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় তিনি তার বক্তব্যে, তার কথাই হচ্ছে আমি যুদ্ধে আছি। আমাদের ডক্টর ইউনূস সাহেবও যুদ্ধে আছেন, যুদ্ধ পরিস্থিতিতে আছেন। তিনি বারবার বলেন আমাদের অ্যাম্বাসেডর হারুন আল রশিদ তিনিও যুদ্ধ অবস্থার মধ্যে আছেন। সেগুলো কি আমরা জানতে চাই না, কিন্তু আমার এখন প্রথম প্রশ্ন আপনার কাছে সেটি হচ্ছে, আমাদের বাংলাদেশি ভাইয়েরা মালয়েশিয়ায় যারা আছে তাদের মধ্যে ৩৬ জনকে মালয়েশিয়ান পুলিশ আটক করেছে, এবং পুলিশ সুনির্দিষ্টভাবে বেশ কিছু অভিযোগ তাদের বিরুদ্ধে এনেছে। যে পুলিশ বলছে যে ৩৬ জনের অধিকাংশ হচ্ছে জঙ্গি সংগঠন আইএসের সাথে সম্পৃক্ত, এবং তারা সেখানে বিষয়গুলো অর্গানাইজ করে এবং তাদের মতাদর্শের সাথে অন্যদেরকে টানার চেষ্টা করে। এই বিষয়টি বাংলাদেশের ভাবমূর্তি কতটা ক্ষুণ্ণ করেছে, বাংলাদেশের মানুষ যারা মালয়েশিয়া আরও আছে তাদের নিরাপত্তার বিষয়টি যদি আপনি একটু ব্যাখ্যা করেন, জি প্লিজ। ধন্যবাদ ইসমাইল ভাই। এই ৩৬ জন জঙ্গি যারা মালয়েশিয়া ধরা পড়লো, জি, যে আরো বেশি ধরা পড়েনি, এতে আমি অবাক হচ্ছি। মালয়েশিয়ান গভর্নমেন্ট বলুন, পৃথিবীর সকল গভর্নমেন্ট, একেবারে এমনকি
ওআইসি রাষ্ট্রসমূহের মধ্যেও আমি হিসাব করে দেখেছি 3-4টা রাষ্ট্র বাদ দিলে, বাংলাদেশ, আফগানিস্তান, সোমালিয়া, মোটা দাগে এই 3টে দেশ বাদ দিলে পাকিস্তানকেও আমি এই গ্রুপে রাখবো না। এরা প্রত্যেকে জঙ্গিদের সম্পর্কে অত্যন্ত সচেতন। যেগুলো অমুসলিম রাষ্ট্র তারা তো ভয় পায়, এই মুসলিম রাষ্ট্রগুলোও জঙ্গিদের খুব ভয় পায়। মালয়েশিয়া ভয় পায়, ইন্দোনেশিয়া ভয় পায়, সৌদি আরব ভয় পায়। হ্যাঁ, আরেকটা দেশ আছে যেটা ঠিক বাংলাদেশের মানুষ এটা পছন্দ করে না, মনে করেন যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বলে আমরা বলি, তারাও ব্যাপারটা বোঝে না। যেমন ইরান একটা রাষ্ট্র, সেটা শিয়া রাষ্ট্র ঠিক আছে, কিন্তু তারা একই কায়দায় যে আইন কানুনে সরকার চালায়, যে কোনো জঙ্গি দেশ হয়ে গেলে, সোমালিয়া তো হয়নি, সোমালিয়ার অবস্থাটা ভিন্ন, আফগানিস্তান যেই আইনে রাষ্ট্র চালায়, ইরানও সেই আইনে রাষ্ট্র চালায়। এখন আফগানিস্তানকে পছন্দ করি না, ইরানকে পছন্দ করি, এগুলো হলো আমাদের যুক্তির দুর্বলতা। তো যে জায়গায় বলতে চাচ্ছি 36 ধরা পড়েছে, কিন্তু এটা আরো বেশি ধরা পড়তে পারত, কারণ আমার ধারণা ওইখানে প্রচুর জঙ্গি আছে, বাংলাদেশি জঙ্গি আছে। এমনকি দেখেন ওই যে গত 1 শতাব্দীতে মুসলমানদের সবচেয়ে ক্ষতি যেই লোকটা করেছে, জাকির নায়েক, সেও কিন্তু মালয়েশিয়া থাকে। আবার বাংলাদেশে জাকির নায়েকের একটা স্পেসিফিক কপি পাওয়া গিয়েছিল, আজহারি, সেও কিন্তু ওই আশ্রয় নিয়েছে মালয়েশিয়াতে। কিন্তু মালয়েশিয়ার সরকার ইসলামী হিসাবে ওদেরকে আশ্রয় দিয়েছে, কিন্তু এরা যে জঙ্গি মতবাদ প্রমোট করে সেটা যদি ধরা পড়ে, আজহারিকেও ধরবে, জাকির নায়েককেও তারা মালয়েশিয়া থেকে বাইর করে দিবে। কারণ মালয়েশিয়া হলো ওই রাষ্ট্রগুলা, মালয়েশিয়া কিন্তু ইসলামিক আইনে কিন্তু আছে, ওইখানে ইসলামিক আইন কার্যকর আছে, এটা আমরা অনেকে জানি কিনা জানি না। মালয়েশিয়া নিজেও কিন্তু আধা ইসলামিক একটা রাষ্ট্র, অর্থাৎ ওইখানে মুসলমানদের জন্য ইসলামিক ল, খ্রিস্টান এবং অন্যান্য যারা আছে চাইনিজ, হিন্দু অর্থাৎ অমুসলিমদের জন্য একেবারে আধুনিক গণতান্ত্রিক আইন কানুন, এইভাবে রাষ্ট্রটা চলে মালয়েশিয়া। কিন্তু জঙ্গিবাদকে ওরা প্রশ্রয় দিবে না, যে যদি ধরা পড়ে এটা করবে। তো তারা খুব সিরিয়াসলি বলছে মালয়েশিয়ান পুলিশ প্রধান, যে জঙ্গিবাদের কোনো প্রকার ছাড় মালয়েশিয়ার মাটিতে হবে না, সেই যে দেশেরই হোক। এইটা শুধু মালয়েশিয়া কেন, আপনি এই কয়েকটা রাষ্ট্র বাদ দিলে, বিশেষ করে বাংলাদেশ, আফগানিস্তান বাদ দিলে, সোমালিয়া তো সরকার অত শক্তিশালী না, এই 3টা রাষ্ট্র বাদ দিলে আর কোথাও জঙ্গিবাদের কোনো স্থান বর্তমান পৃথিবীতে নাই। বিশ্বের 200টা দেশের মধ্যে 3টা দেশে শুধু জঙ্গিদের স্থান আছে। বাংলাদেশে আছে, বাংলাদেশ তো এখন অফিসিয়ালি শুধু ঘোষণা দেওয়ার বাকি। বাংলাদেশে যে জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে এটা সারা বিশ্ব দেখতেছে। তো এই 36টার কথা আমি যেটা বলতে চাই, দেখেন গত বছরের যে আন্দোলনটা ছিল, এই আন্দোলনটা যে একটা জঙ্গি আন্দোলন ছিল, এটা আমরা বহুভাবে প্রমাণ পাচ্ছি। এই মালয়েশিয়ায় 36 জঙ্গি ধরার পর নতুন ভাবে আমরা একটা প্রমাণ পেলাম যে এটা একটা জঙ্গি আন্দোলন ছিল। জঙ্গি আন্দোলনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা নিয়মতান্ত্রিক সরকারকে, তার সরকারের যেসব লোকজন ছিল তাদের মূর্খতার জন্য এই জঙ্গি আন্দোলনটাকে তারা সময় মতো ডিল করতে পারে নাই। কিন্তু রাষ্ট্রটা পড়ে গেল একটা জনপ্রিয় বলার চেয়েও বলবো যে দেশপ্রেমিক প্রধানমন্ত্রীর হাত থেকে। একেবারে রাষ্ট্রের প্রতি কোনো ধরনের কি বলে যে কোনো ধরনের দায়িত্ববোধ নাই, মানুষের প্রতি কোনো ধরনের মমত্ববোধ নাই, জীবনে নিজের স্বার্থ ছাড়া অন্য কিছু চিন্তা করে নাই, এমন একজন একেবারে জানোয়ার মার্কা লোকের হাতে রাষ্ট্রটা পড়ে গেল, সেই হলো ইউনূস। তো আমি যদি ওইদিকে আরেকটু পরে যাই, আমরা 3টা বিষয় নিয়ে আজকে আলোচনা করি। স্পেসিফিকলি এখন মালয়েশিয়ায় যারা বসবাস করছে তারা এক ধরনের উদ্বিগ্ন। এই ব্যাপারে আপনারা তাদের উপর কি প্রভাব পড়তে পারে? আপনি যদি দেশের সম্মান ক্ষুণ্ণ হওয়া একটা জিনিস, আর একটা হলো মালয়েশিয়া, বাংলাদেশে এরা কিন্তু উদ্বেগ। আপনার কথা কিন্তু এখন তারা শুনবে যে বাকি বাংলাদেশিদের অবস্থানটা এখন কি হওয়া উচিত, বা তাদের মধ্যে কি ধরনের উৎকণ্ঠা বিরাজ করছে, সেটা স্বাভাবিক কিনা। না, ধন্যবাদ। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, আমি ভুলে গিয়েছিলাম। বাংলাদেশে ইউনূস যে সরকার চালাচ্ছে এবং আমরা প্রতিনিয়ত যাদেরকে এই সরকারের নিয়ন্ত্রক হিসেবে দেখছি,
এরা যতদিন বাংলাদেশের ক্ষমতায় থাকবে ততদিন যদি এই ক্ষমতা যদি দীর্ঘায়িত হয়, শুধু আজকে মালয়েশিয়া যেসব শ্রমিক আছে তাদেরই ভবিষ্যৎ আপনার আশঙ্কার মধ্যে না, আমি বলবো মধ্যপ্রাচ্য সহ যেসব দেশে বাংলাদেশি শ্রমিক যায় সবার ভবিষ্যৎ চরম আশঙ্কার মধ্যে ইউনুসের অধীনে এটা পড়তে থাকবে। কারণ পৃথিবীতে আপনি যত চেষ্টাই করুন একটা জঙ্গি শাসনকে আপনি লুকিয়ে রাখতে পারবেন না। হ্যাঁ, এটা এরা 8-10 মাস লুকিয়ে রেখেছে, কারণ হলো ইউনুসকে ওরা ওই জন্যই ওইখানে বসিয়েছে। এবং আমি বারবার বলেছি, আপনারা দেখবেন ইউনুসের যারা সমর্থক এবং জঙ্গি তাদের একটাই কথা ছিল যে আমাদের সামনে যদি ইউনুস থাকে তাহলে আমরা যা খুশি তাই করব, কিন্তু ইউনুসের চেহারা দেখে সারা বিশ্ব আমাদের কার্যক্রমকে, আমরা যে জঙ্গি কার্যক্রম করছি সেটা তারা আর মনে করবে না। অর্থাৎ ইউনুস সামনে থাকলে সব ধরনের জঙ্গি কার্যকলাপ থেকে বিশ্ব চোখটা বন্ধ করে রাখবে। এক্স্যাক্টলি সেই ঘটনাটাই ঘটেছে কিন্তু, এবং সাফল্যের সাথে ঘটেছে। ইউনুস যে একটা বাটপার লোক, এটা তো ইউনুসের একেবারে ক্লোজ মনে করেন যে যারা তার পৃষ্ঠপোষক, ইউনাইটেড স্টেটসের ধরেন বারাক ওবামা বুঝতে পারবে কত বড় বাটপার, হিলারি ক্লিন্টনরা বুঝতে পারবে, কারণ এরা তার সাথে ঘনিষ্ঠভাবে মিশেছে। অন্যান্য দেশের নেতারা তো আর ওইভাবে মেশে নাই। আর যেসব দেশের বিভিন্ন দেশের এনজিও করে যারা, ওরাও কিন্তু পৃথিবীর সব জায়গায় আপনার এই ধরনের বাটপার কিছু সংগঠন আছে যাদের ব্যবসা বাণিজ্য রুজি রোজগারি হলো কাউকে সাইনবোর্ড হিসাবে ব্যবহার করা। গত 30-40 বছর ইউনুস এদের সবার সাইনবোর্ড হিসাবে ব্যবহৃত হয়েছে। ফলে দেখবেন ইউনুসের ঘরে যতগুলো পুরস্কার ঢুকেছে সারা বিশ্বের কোনো মানুষের কিন্তু আর এত পুরস্কার নাই। না, এটা দিয়ে আমাদের এক ধরনের সাকসেস আছে। এই পুরো পুরস্কারগুলো যে একটা বাটপারির অংশ, সারা বিশ্বের বাটপারদের চক্রের মধ্যে ইউনুস যে সবচেয়ে একটা একেবারে ব্লেজিং স্টার, সেটাই তার জিনিসটা প্রমাণ করে। কিন্তু তারপরেও ইউনুসের এই জঙ্গি শাসন এবং জঙ্গিরা যে বাংলাদেশের এখন ক্ষমতা নিয়ন্ত্রণ করছে এবং জঙ্গিরা যেখানে সেখানে কত অনাচার করছে, আমরা হয়তো পরে সেখানে আসতে পারি, এগুলো তো বিশ্ব দেখছে, আপনি তো কোনো কিছু লুকিয়ে রাখতে পারবেন না। এই জায়গাটাতে সবচেয়ে বেশি আশঙ্কাগ্রস্ত, সতর্ক হবে যেই দেশগুলো বাংলাদেশ থেকে শ্রমিক নেয়। এবং আমি বলবো শুধু মালয়েশিয়াতে না, এক সময় এই ইউনুসের শাসন, জঙ্গিদের শাসন চলতে থাকলে সৌদি আরব, কাতার, ইউএই, মালয়েশিয়া সবগুলা দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করবে। ওকে আমি এইটা এখানে শেষ করতে চাই। আমি প্রিয় দর্শক যারা মালয়েশিয়া থেকে দেখছেন বা মধ্যপ্রাচ্য থেকে দেখছেন বা বিভিন্ন দেশে যারা আছেন, আমাদের প্রিয় ভাই বোনেরা, আপনারা একটা জিনিস মনে রাখবেন, যারা জঙ্গি হিসেবে চিহ্নিত হয়ে গেছে তাদের সংশ্লিষ্টতা থেকে আপনারা দূরে থাকবেন, নিজেদেরকে নিয়ন্ত্রণ করবেন, নিজেরা ওই দেশের আইন কানুন মেনে চলার চেষ্টা করবেন। যে ভাই বোন যে দেশেই অবস্থান করেন না কেন সেই দেশের আইন কানুন মেনে চলার চেষ্টা করবেন, তাহলে বাংলাদেশের সম্মান অক্ষুণ্ণ থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে, মালয়েশিয়াতে যে আইএস এর সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশি ভাইয়েরা ধরা খেয়েছেন, এটা কিন্তু দেশের এই যে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে একটা বিরূপ প্রভাব পড়বে। অন্যান্য দেশও বাংলাদেশে থেকে জনশক্তি আমদানি করতে কিন্তু চিন্তা করবে একবার। আর আমি দর্শক মণ্ডলী, আপনারা যারা আমাদেরকে প্রশ্ন করছেন, বিভিন্ন মতামত দিচ্ছেন, আমি একটা কথা বলতে চাই। আমাদের আজকের বিষয় স্পেসিফিকলি একদম 3-4টা বিষয় নিয়ে আমরা কথা বলবো। একটা হচ্ছে মালয়েশিয়ার যে 36 জন বাংলাদেশে আটক হয়েছে, বাংলাদেশের 36শে জুলাই পালিত হবে, প্ল্যান প্রোগ্রাম চলছে। এটার সাথে একটা চমৎকার মিল হয়ে গেছে, কিভাবে যেন কাকতালীয়ভাবে 36 বাংলাদেশি জঙ্গি আটক, আবার 36 জুলাই বাংলাদেশে হচ্ছে। ঠিক আছে, আর আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনারা এয়ারপোর্টে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে ম্যাগাজিন পাওয়া গেছে, সেই বিষয়টি নিয়ে অনেক কথা বলছেন, এইটা নিয়ে আমরা এখন কথা বলবো। আরেকটা কথা বলবো হচ্ছে কুমিল্লার মুরাদনগর বিষয়ে। আমি দর্শকদের একটু, আপনারা লাইভটি একটু শেয়ার করে দেবেন, অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ওই 2-1টা প্রশ্ন একটু নিয়ে নিই। যে মোহাম্মদ সুমন ভাই, আমি নিজে মালয়েশিয়ায় থাকি। এই যে মালয়েশিয়ার জনগণ আমাদের এখন ছোট ছেলে দেয় ভাই, একদম মানে নিচু হয়ে গেছেন, এই ধরনের কথা বলছেন। চোখে কই আমরা বলে মুনাফিক, মানে বাংলাদেশিদেরকে মুনাফিক বলে, এই যে উৎকণ্ঠার কথা জানিয়েছেন, তারা শুনছেন কিন্তু মালয়েশিয়া থেকেও অনেকে। জি প্লিজ। তারপরে হচ্ছে ধানমন্ডি 32, এই আইএস জঙ্গিদের নিয়ে মালয়েশিয়ার সরকার এখন কি করছে একটু বলুন। হ্যাঁ, মালয়েশিয়ান সরকার তো তদন্ত চালাচ্ছে, পুলিশ উদ্বিগ্ন, পুলিশ তাদের বলছে যে মালয়েশিয়ার সাথে আইএস এর সাথে তারা সংশ্লিষ্ট, কিছু বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, কিছুকে তারা এখনো অ্যারেস্ট
করেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আইনানুগ তারা ব্যবস্থা নেবে। মিত্রজিৎ রায়, বর্তমান সময়ের পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ ভীষণভাবে আক্রান্ত হয়ে আছে। ধন্যবাদ আপনাকে। এরপরে কে আছে? নেসারউদ্দিন, আওয়ামী লীগকে শেষ করা যায় না, যারা শেষ করতে চেয়েছে তারাই শেষ হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে নেসারউদ্দিন। রিয়াদ হোসাইন, জামাতি জঙ্গিগুলার কমন কিছু কথা, মতের মিল হলে নাস্তিক, মতের অমিল হলে নাস্তিক, আর ভারতের দালাল বলবে পুরাই মুখস্থ বলি। জি, এইটা আমরা দেখতে পাচ্ছি। রিয়াদ হোসেন, আপনাকে ধন্যবাদ। নমরুদ নাকি না, জি, নূর নদী চালিয়ে যান। জি জি বলেন। নাস্তিকটা পুরোপুরি কিন্তু বাংলাদেশে যেসব মৌলবাদী সংগঠন আছে এটাকে ওরা কিন্তু রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। নাস্তিকেরকে যে ধর্মমতে তাদের যে বিধান করতে হবে এইটা ইয়ের করার কিন্তু কোনো সততার মধ্যে তারা নাই। দেখেন বদরুদ্দিন উমর, তারপরে আরো যারা নাস্তিক আছে, যে ফরহাদ মজার, এই নাস্তিকগুলোর ব্যাপারে তাদের কিন্তু কোনো ধরনের মাথা ব্যথা নাই। কিন্তু যেসব লোক, যেমন অধ্যাপক জাফর ইকবাল, উনি নিজে বারবার ঘোষণা দিয়েছেন যে কোনো দিন আমি ইসলাম ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলেছি এবং কথা যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে উনি